So welcome back to another episode of Cinema Wala. তো আজকে আমরা কথা বলবো সিঙ্ঘম 3 বা সিঙ্ঘম অ্যাগেইন মুভিটাকে নিয়ে। তো কেমন হলো এই মুভিটা? রোহিত শেট্টি আমাদেরকে সেটা দিতে পারলো যার জন্য তিনি এত এক্সপেকটেশন সেট করে দিয়েছিলেন, নাকি আমরা পেলাম একটা ভোগাস মুভি? আর এই দিওয়ালি থেকে এইটা একটা মাস্ট ওয়াচ, নাকি ভুলভুলাইয়া 3 তুমি দেখতে পারো এর জায়গায়? সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। সো লিটারালি রোহিত শেট্টি এমন একটা মুভি বানিয়েছেন সিঙ্ঘম অ্যাগেইন, যে মুভির মধ্যে সবকিছু রয়েছে। এই মুভির মধ্যে অ্যাকশন রয়েছে, কমেডি রয়েছে, ড্রামা রয়েছে, সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে, তার সাথে সাথে রয়েছে মাল্টিভার্স। আর শুরুর হিন্ট আমরা পেয়ে যাচ্ছি মুভির শেষে। তো এরপরে যে মাল্টিভার্সাল কেওয়াস শুরু হতে চলেছে, তার জন্য রোহিত শেট্টির খুব তাড়াতাড়ি দরকার পড়বে একজন ডক্টর স্ট্রেঞ্জের, কারণ এরপর তার বউকে নিয়ে যে টানাটানি পড়তে চলেছে সেটাকে সামলানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এই মুভির মধ্যে যেটা নেই, লজিক। হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? তো প্রথমে চলো একটা হালকা প্রিমাইজ করে নি। সো হোয়াট ইজ দ্য স্টোরি অফ সিঙ্ঘম অ্যাগেইন? তো সূর্যবংশী মুভির যে মেন ভিলেন উমার হাফিজ, তাকে মুভির শুরুতেই সিঙ্ঘম ধরে নিচ্ছে এবং সে সিঙ্ঘমকে ওয়ার্ন করছে একটা থ্রেটকে নিয়ে, যে যদি এশিয়ায় সিঙ্ঘমের জীবনে লঙ্কা লাগিয়ে দেবে, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জার লঙ্কা আকা অর্জুন কাপুর, যে তার নিজের নাতি জুবের হাফিজ। এরপরে 2 বছর পরের সিকোয়েন্স দেখানো হচ্ছে, যেখানে আপনি আকা করিনা কাপুর আকা সিঙ্ঘমের বউ সে একটা শো করছে রামায়ণকে নিয়ে। এরপরে জুবের হাফিজ আকা ডেঞ্জার লঙ্কা এসে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। আর এরপরে শুরু হচ্ছে ক্যামিওজের খেলা, নতুন আর পুরোনো ক্যারেক্টারদেরকে আবার করে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, এবং এইভাবেই তাদের সবাইকে নিয়ে মুভির শেষে সিঙ্ঘম যাচ্ছে আপনি অর্থাৎ তার স্ত্রীকে বাঁচাতে। আর এরপরে মুভির শেষে যে নতুন বা পুরোনো ক্যারেক্টারকে এই ইউনিভার্সে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তারপর থেকে শুরু হতে চলেছে আসল মাল্টিভার্সাল কেওয়াস। তো প্রথমেই বলে রাখি, সিঙ্ঘম অ্যাগেইন মুভিটাকে তুমি যদি সিঙ্ঘমের জন্য দেখতে যাও, তাহলে ভাই নিজের এক্সপেকটেশন একটু ডাউন করে নাও। কারণ কি, রোহিত শেট্টি সিঙ্ঘমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে এই কপ ইউনিভার্সে এমন একটা লেভেলে নিয়ে চলে এসছে যে তাকে নিয়ে আলাদা করে দেখানোর মতো আর কিছু নেই। তার সাথে সাথে এই গল্পটা চলছে রামায়ণের প্যারালালে, আর তার সাথে অজয় দেবগন বা সিঙ্ঘমের যে ক্যারেক্টারটা, তার মেটাফরে ইউজ করা হয়েছে সেই রামের ক্যারেক্টারটাকে। তো স্টোরি ওয়াইজ সে গড, তার সাথে সাথে তার যে প্রেজেন্টেশন বা তার যে অরাটা রয়েছে বা তার যে ক্যারেক্টারটা রয়েছে, সেটা অলরেডি বিয়ন্ড লেভেলে চলে গেছে। তার মানে হচ্ছে তাকে যদি তুমি রেখে দাও, সে টোটাল একটা পুরো দেশকে ধ্বংস করে দেবে। লিটারালি একটা সিন আছে, সবকটা ভিলেন তাকে এইভাবে ধরে আছে, কারিনা কাপুর এইভাবে পাশে দাঁড়িয়েছে, কারণ কি সে জানে যে ভাই একে ছেড়ে দিলে সব শেষ করে দেবে। তার সাথে সাথে তার যে এন্ট্রি সিন রয়েছে এত রয়েছে, তার পার্সোনালি নিজের তো এন্ট্রি সিন রয়েছে, তার সাথে সাথে অন্যান্য ক্যারেক্টারগুলো যখন ইন্ট্রোডিউস হচ্ছে সেখানেও তার এন্ট্রি সিন রয়েছে। আর সে এত হাঁটছে ভাই, কত হাঁটাবে তাকে দিয়ে, একটা টাইম পর ভাই একটু বেশি লেগে যাচ্ছে। তো শুধুমাত্র যদি সিঙ্ঘমের জন্য দেখতে যাও, তাহলে বলে রাখি সে অলরেডি একটা গড লেভেলে চলে গেছে, তাকে নিয়ে আলাদা করে দেখার মতো কিছু নেই। এখানে হয়তো সিঙ্ঘম বা অজয় দেবগনের থেকে তুমি অন্যান্য ক্যারেক্টারদেরকে আরো বেশি করে এনজয় করতে পারবে। সো হোয়াট আর দ্য গুডস ইন সিঙ্ঘম অ্যাগেইন? এই লিস্টে আমি নাম্বার 1-এ রাখবো রণবীর সিংকে। ইয়েস, লিটারালি তোমরা যদি এই মুভিটাকে দেখে থাকো, তোমরা জানবে যে আমি কেন বলছি এই কথাটা। ঠিক যেইখান থেকে রণবীর সিং এই মুভিতে এন্ট্রি নিচ্ছে, সেই জায়গা থেকে এই মুভিটা একটা আলাদা পিক আপ ধরে নিচ্ছে, একটা আলাদা এন্টারটেনমেন্ট ভ্যালু অ্যাড করে দিচ্ছে সেই মুভিটাতে। লিটারালি ভাই দারুণ কাজ করেছে সে। রোহিত শেট্টি ভাই সিম্বা 2 বানাও, আমি এগারলি ওয়েট করে আছি সেই মুভিটার জন্য। রণবীর সিং যখন থেকে এই মুভিটাতে ঢুকবে, সেখান থেকে এই মুভিটা এতটা এনজয়েবল হয়ে যাবে। লিটারালি তার একটা ডায়লগ রয়েছে যেখানে সে অজয় দেবগনের মিমিক্রি করবে, ভাই এত দারুণ এত দারুণ, আমি বলে বোঝাতে পারবো না। এই মুভিটার সব থেকে বড় হাইলাইট হচ্ছে রণবীর সিং। এই লিস্টে নাম্বার 2-তে রয়েছে অর্জুন কাপুর, হ্যাঁ আকা ডেঞ্জার লঙ্কা। তাকে আমি এই লিস্টে নাম্বার 1-এ রাখতে পারতাম, বাট এই মুভির ক্লাইম্যাক্স, সে প্রথম থেকে যে হাইপটা তৈরি করবে, মুভির শেষে গিয়ে সে হেগে দেবে। হয়তো সে হাঁকবে না, প্লটটাই হয়তো হেগে দেবে। বিশ্বাস করো, এই মুভিতে যদি সব থেকে ভালো এন্ট্রি সিকোয়েন্স কারো হয়ে থাকে, দ্যাট ইজ ডেঞ্জার লঙ্কা আকা অর্জুন কাপুর। আমি কোনোদিন ভাবিনি যে অর্জুন কাপুরকে নিয়ে এত ভালো কথা বলবো। তার কয়েকটা ভালো মুভি আছে, বাট এই মুভিটাতে তার অ্যাপিয়ারেন্স, এই মুভিটাতে তার যে ক্যারেক্টারটা, তাকে যেরকম ভালো মানিয়েছে ক্যারেক্টারটার সাথে, সেটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আর রোহিত শেট্টি খুব ভালোভাবে বুঝেছে তাকে কি করানো উচিত, তাকে কিরকম ফেশিয়াল এক্সপ্রেশন দেওয়া উচিত। হ্যাঁ, যেটা কিছু কিছু টাইমে একটু বেশি লাগছে, বাট লিটারালি তার যে এন্ট্রি সিকোয়েন্সটা রয়েছে, সে যেইভাবে টোটাল অতগুলো 16 জন পুলিশকে মেরে দেবে, সেই জায়গাটা ফাটাফাটি ছিল। তাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। সে মারাত্মক টক্কর দিয়েছে সবকটা হিরোকে।
এই লিস্টের পরে রয়েছেন অক্ষয় কুমার। তাকে খুব কম টাইমের জন্য ক্লাইম্যাক্সে ইউজ করা হয়েছে, বাট হ্যাঁ সে যখন আসছে তার আর রণবীর সিং এর যে কেমিস্ট্রি রয়েছে সেটা খুব ভালো হয়েছে। আর হ্যাঁ সে একটা আলাদা এনজয়মেন্ট অ্যাড করে দিচ্ছে এই মুভিটাতে। হ্যাঁ তার সূর্যবংশী 2 দেখার জন্য আমি ওয়েট করেছি, বাট প্রথমে আমার চাই সিম্বা 2। তো এই লিস্টে লাস্টে রয়েছে টাইগার শ্রফ। ইয়েস, এই মুভিতে তার অ্যাকশন গুলো এত ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। সে যেখান থেকে বিলং করে তার যে এন্ট্রি সিকোয়েন্সটা সেটা খুব চুতিয়াপা টাইপের ছিল। হঠাৎ করে গাছের পেছন থেকে এসে গেল সেটা একটু মানে অকওয়ার্ড টাইপের লাগছিল, বাট এরপরে তার যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা এই মুভির বেস্ট অ্যাকশন সিকোয়েন্স, ক্লাইম্যাক্সের থেকেও বেস্ট। যে মিক্স মার্শাল আর্ট আর তার যে একটা আলাদা স্টোরি দেওয়া হচ্ছে, ব্যাটসম্যানের মেটাফরটা সে দিচ্ছে, ওই যে একটা শেষ নাগের সাথে তার যে একটা মেটাফর দেওয়া হয়েছে ঠিক সেইটার জন্য। আর সে যেই জায়গা থেকে বিলং করে তোমরা যদি মুভিটা দেখো তোমরা বুঝতে পারবে, তার জন্য তার একটা সোলো মুভির জন্য আমি এগারলি ওয়েট করে রয়েছি। হ্যাঁ সেখানে একটা ড্রামার অ্যাঙ্গেল ঢোকাতে হবে, কারণ কি এইখানে অ্যাকশনটা যথাযথ ইউজ করা হয়েছে। তাকে সেরকমভাবে খালি গায়ে করে বা অ্যাপস দেখানোতে ইউজ করেনি রোহিত শেট্টি, এটা আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ টাইগার শ্রফের এই মুভিতে কাজ আমার ভালো লেগেছে, তার যে অ্যাপিয়ারেন্সটা ছিল সেটাও আমাকে পুষিয়ে দিয়েছে। আমি চাই সত্যিয়ার একটা সোলো মুভি। খারাপ লাগেনি কথা বলবো, চলো বলি তাহলে। নাও দ্য ব্যাডস ইন সিঙ্ঘম অ্যাগেইন। তো এই লিস্টের নাম্বার 1-এ থাকবে এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর। তো সিঙ্ঘমের যে মেইন ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাকে ওন করে টি সিরিজ। আর সিঙ্ঘম অ্যাগেনের যখন মেইন থিম সং আসে ঠিক সেই টাইমে টি সিরিজ তাদের উপর একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় সেই থিম সংটাকে ইউজ করার জন্য। তো এর মেকার্সটা পরবর্তীকালে এই থিম সংটাকে আবার বানায়, যেটাকে মিউজিক দিয়েছেন রবি বসুর, যে এর আগে কেজিএফ এ মিউজিক দিয়েছেন। বাট বিশ্বাস করে এই মুভিতে এই মিউজিকটা বা এই থিমটা একদমই ভালো লাগছে না। হ্যাঁ মুভির শুরুতে একটু ভালো লাগছে, বাট এমন কিছু সিন আছে যেখানে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত জোরে বাজছে সিঙ্ঘম কিছু টাইপে খুব কানে লাগছে। তার সাথে সাথে এইটাও হতে পারে ট্যান ট্যান ট্যান, এই যে থিমটা ছিল সেটা হয়তো সিঙ্ঘমের সাথে এত ভালো কম্বাইন হয়ে গেছিল, লিটারালি অ্যাজ এ ফ্যান এখন আমি বা হয়তো অনেকেই সিঙ্ঘমের সাথে সেই মিউজিকটাকে কম্বাইন করতেই পারবে না। সেই জিনিসটা তাদের হয়তো হজম করতে একটু প্রবলেম হবে। সেকেন্ড হচ্ছে দীপিকা পাদুকোন ইন সিঙ্ঘম অ্যাগেইন। আমার এক্সপ্রেশন থেকে বুঝে নাও আমি কি বোঝাতে চাইছি, কারণ কি দীপিকা পাদুকোনকে এই মুভিতে জাস্ট ওয়েস্ট করা হয়েছে। লিটারালি শক্তি শেট্টির যে ক্যারেক্টার ছিল সেটা মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে রোহিত শেট্টি ইচ্ছা করে করেছে, কারণ কি তার মনে হয়েছে পরবর্তীকালে হয়তো মেয়েরা তাকে গালাগালি দিতে পারে যে এত বড় একটা কপ ইউনিভার্স বানিয়ে নিচ্ছ, বাট সেখানে কোনো ফিমেল পুলিশ অফিসার নেই। তো সে ইচ্ছা করে এমন একটা ক্যারেক্টারকে ডেভেলপ করেছে, এমন তার ইন্ট্রোডাকশন দিয়েছে যে ভাই সে পরবর্তীকালে বলে দিতে পারে তোর মেয়ে পুলিশ চাই দেখ এরকম হবে লাগবে। আর আমার মনে হচ্ছে না এরপর কেউ ডিমান্ডও করবে, কারণ কি তার যে ইন্ট্রোডাকশন ছিল, তার যে ইম্প্যাক্ট ছিল এই মুভিটাতে টোটালি ওয়েস্টেড। বাট হ্যাঁ তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, কারণ কি ডেঞ্জার লঙ্কা তার থানার 16 জন পুলিশ অফিসারকে মেরে ফেলে। তো হ্যাঁ তার একটা রিডেম্পশন এখনো বাকি আছে, তো তাকে নিয়ে হয়তো একটা মুভি হতে পারে, সেটা যদি ভালো করে প্রেজেন্ট করা হয় অবশ্যই দেখবো। বাট হ্যাঁ এই মুভিতে দীপিকা পাদুকোনকে বা শক্তি শেট্টিকে একদমই পোষায়নি। তো এই লিস্টের লাস্ট পয়েন্ট হচ্ছে দ্য এন্ডিং অ্যান্ড দ্য ভিলেন সাইড অফ সিঙ্ঘম অ্যাগেইন। তো সিঙ্ঘম অ্যাগেইন মুভিতে ভিলেন সাইডকে এত চুতিয়া দেখানো হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যেখানে হিরো সাইডে এতজন হিরোকে দেখানো হয়েছে, এত তাদের বুদ্ধি, এত তাদের শক্তি বা এত তাদের ইম্পর্টেন্স, ঠিক সেই জায়গায় এর যে ভিলেন সাইড রয়েছে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে আমি চুতিয়া বলে আসতে পারবো। ভাই এত বাজে প্লট আর্মার রয়েছে এই মুভিটার, যেখানে অর্জুন কাপুরকে এত ইনোভেটেবল বা এত পাওয়ারফুল না দেখালে হয়তো এর ভিলেন সাইড প্রথমে হেগে দিত। এটাকে প্রপার রামায়ণ বানানোর জন্য এখানে ভিলেন সাইডেও কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা কিছু ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া অবশ্যই দরকার ছিল। নাও দ্য এন্ডিং, এত বোগাস এন্ডিং লেগেছে এই মুভিটার ভাই আমি বলে বোঝাতে পারবো না। সে অর্জুন কাপুরের কথা বললাম না যে এন্ডিং আছে সে হেগে দিয়েছে, যেখানে এই ক্যারেক্টারটাকে প্রথম দিকে এত পাওয়ারফুল দেখানো হচ্ছিল, ঠিক সেইখানে এর এন্ডিংয়ে সে এত চুতিয়া হয়ে গেল কেন? হঠাৎ করে সিঙ্ঘম আসলো, তাকে তাড়া করলো, হাত ভেঙে দিল, যে ভাই প্রথম থেকে বলে এর হাত কেউ ভাঙবে না আমি ভাঙবো, হাত ভেঙে দিল, কেলিয়ে গেল, হয়ে গেল শেষ। আর তারপরে এত বাজে ভাই, এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার যে সবাইকে তুলে তুলে ফেলে দিচ্ছিল, একে মারছিল ওকে মারছিল, এত ডেঞ্জারাস ছিল, সে লাস্টে এসে এরকম হেগে দেয় কেন? এত বাজে এন্ডিং এই মুভিটার আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এরপরে যদি কথা বলি, এরপরের পোস্ট ক্রেডিট বা মিড ক্রেডিটকে নিয়ে, সলমান খান সে এখন কিছু প্রবলেমে রয়েছে। তো হ্যাঁ তাকে জাস্ট একটা ছোট জোর জবরদস্তি একটা চুলবুল পান্ডের ক্যারেক্টারে একটা ক্যামিও করানো হয়েছে, যেটা একদমই পোষায়নি, যেটা হয়তো না করলেও হতো। বাট হ্যাঁ আমরাই ডিমান্ড করছিলাম, তো তারা দিয়েছে, যেখানে সে দাড়ি কাটেনি,
গোফটা তো তার রাখা দরকার ছিল, দাড়ি কাটেনি। তো ওভারঅল যদি বলি সিঙ্ঘম অ্যাগেইনকে আমি একটা এন্টারটেইনার মুভি বলতে পারবো, বাট একটা ভালো মুভি বলতে পারবো না, কারণ কি এর মধ্যে অনেক প্লট হোল ছিল। বাট তার সাথে সাথে আমি রোহিত শেট্টিকে রেসপেক্ট করি, কারণ কি সে এমন দুজন অ্যাক্টর রয়েছে এই মুভিতে, তাদেরকে নিয়ে আমরা কোনোদিনও ভাবিনি যে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো, বাট তাদেরকেও সে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। আর হ্যাঁ, স্পেশাল মেনশন এই মুভিতে রামায়ণের যে প্লটটাকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, সেটা কিছু কিছু জায়গায় তারা কিছু কিছু জিনিস দেখায়নি, বাট হ্যাঁ যতটা দেখিয়েছে, যত সুন্দরভাবে দেখিয়েছে, আদি পুরুষের থেকে তো ভাই ফার বেটার। তো রামায়ণের অ্যাঙ্গেলটাকে রোহিত শেট্টি খুব ভালোভাবে দেখিয়েছেন। আর হ্যাঁ, সে অ্যাক্টার্সদেরকে এক্সেপ্ট দীপিকা পাদুকোন খুব ভালো ইউজ করেছে, যেখানে আমার তো মনে হয় যে দীপিকা পাদুকোনকে ইচ্ছা করে এরকম করেছে, জানি না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত এই মুভিটাকে নিয়ে। আর এবার যাই ভুলভুলাইয়া 3 দেখতে, টাটা। আর হ্যাঁ, একটা কথা বিশ্বাস করো বা লিখে নাও, এই মুভিটাই যদি কোনো সাউথের ডিরেক্টর তৈরি করতো, আর এই মুভিতে সাউথের যদি বড় বড় স্টাররা থাকতো, যেমন আল্লু অর্জুন, প্রভাস, রামচরণ, এনটিআর, তো এই মুভিটাকে সবাই একটা মাস্টারপিস বলতো। শুনতে হয়তো তেতো লাগছে, বাট হ্যাঁ এটাই সত্যি। অনেক রিভিউয়াররা হয়তো এটাকে 5 স্টারও দিয়ে দিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পিস।